বনভোজনে পুরো সময়টা সবার ভালোই কাটল। নন্দন পার্কের সৌন্দর্য কলেজের সকল স্টুডেন্টের মন কেড়ে দেওয়ার মতন ছিল। সকাল 11:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত তিতলি পুরোটা সময় নিজের সবটুকু আনন্দ উজাড় করে উপভোগ করেছে বন্ধুবান্ধব নিয়ে। এখন সময় প্রায় সন্ধ্যে 7টা। অবশেষে নন্দন পার্ক থেকে বাড়ি ফিরছে তিতলি। বাড়িতে চলে আসলেও মনটা যেন ওখানেই পড়ে আছে। এই স্মৃতি সে কখনো ভুলবে না। তিতলিকে এতক্ষণ তুষার কিছুই বলেনি। তিতলি যে গাছে উঠেছে ওই খবর তার কানেও এসেছে। বাড়ির গেট দিয়ে ঢোকার সময় বোনকে শাসনের সুরে এক নাগাড়ে বলল, তুই ওখানে গিয়ে গাছে উঠেছিস কেন? শাড়ি পরে কেউ গাছে ওঠে কোনো দিন শুনেছিস? যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে যেত তখন কি করতি? তুই কোনোদিন মানুষ হবি? হ্যাঁ। ভাইয়ের কথা শুনে তিতলি চোরা চোখে তাকালো। সত্যি তো, সে গাছে উঠেছে। এখন কি ভাইয়ের কাছে স্বীকার করবে নাকি স্বীকার করবে না? না, স্বীকার করা যাবে না। পরে তাকে আর কোথাও নিয়ে যাবে না। তাই অবাক হওয়ার মতো করে বলল, বিশ্বাস করো ভাইয়া, আমি কোনো গাছে উঠিনি, সব ডাহা মিথ্যে। তুষার তৎক্ষণাৎ বোনের মাথায় টোকা মেরে বলল, একদম মিথ্যে বলবি না, আমি সব দেখেছি। তুই গাছে উঠে বাদরের মতো পা ঝুলিয়ে বসেছিলি। তিতলি ধরা পড়ে গিয়ে আর ঘুরিয়ে মিথ্যে বলার সাহস পেল না। তাই অসহায় মুখ করে বলল, আপুকে বলিও না প্লিজ ভাইয়া, আর কখনো গাছে উঠবো না। তুষার বোনের কথা শুনে গম্ভীর মুখে হেসে ফেলল। তার বোনটা কি অবুঝ, সে দেখেছে, বলছে, আর সেটা কি সুন্দর করে বিশ্বাস করে নিয়েছে। তুষার জানে কিভাবে বোনের মুখ থেকে সত্য কথা বের করতে হয়। তাই বলল, বলবো না, যা। তিতলি খুশি হয়ে ভাইকে চিত্ত প্রফুল্লে বলল, আমার ভালো ভাইয়া। তুষার খোঁচা মেরে বলল, আমার ভালো বোন। এবার হয়েছে? একদম হয়েছে। কথা বলতে বলতে সদর দরজার সামনে এসে কলিং বেল বাজালো তুষার। তসলিফ শেখ মোবাইল হাতে নেন তুষারকে কল দেওয়ার জন্য। তখনই কলিং বেলের আওয়াজ শুনে উঠে এসে দরজা খুলে দিয়ে ছেলে মেয়েকে দেখে বললেন, আমি আরও এখন কল দিতে যাচ্ছিলাম। তিতলি খুশি মনে বলল, এই তো চলে এসেছি আপু। বনভোজন কেমন কেটেছে আম্মু? কোনো সমস্যা হয়নি তো? অনেক ভালো লেগেছে আপু, তুমি গেলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তৌসিফ শেখ হেসে বললেন, এখন রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আম্মু। জি আপু। তিতলি চলে যেতেই তৌসিফ শেখ তুষারকে বললেন, তোর সাথে জরুরি কথা আছে। তুষার ভ্রু কুঁচকে চিন্তা করল, কি এমন জরুরি কথা? পরক্ষণেই সোফায় বসতে বসতে বলল, কি এমন জরুরি কথা আব্বু? তৌসিফ শেখ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আফজাল খান আজ আমার অফিসে গিয়ে তাদের ছেলের জন্য আমাদের তিতলির হাত চাইছে। তুষার চমকে উঠল সহসা, বসা থেকে নড়ে চড়ে অবাক হয়ে বলল, কি বলছো আপু? ফারাজ ভাইয়ের জন্য? ভাই কি জানে এসব? সেটা তো জানি না, কিন্তু খুব জোর করে বলে গেলেন বিষয়টা ভেবে দেখতে, তাই তোকে বললাম। ফরিদা বানু পান চিবাচ্ছেন। কিছুটা দূরে বসে এই কথা শুনে বললেন, পোলা ভালা হইলে দেখা শুনিয়া দিয়া বাদ দাও বাপ, মাইয়া মানুষের যত তাড়াতাড়ি বিয়াদন যাইব ততই মঙ্গল। কিন্তু আম্মা, তিতলি তো এখনো ছোট, এই বয়সে বিয়ে দেওয়া কি ঠিক হইব? তোর বাপে আমারে 13 বছর বয়সে বিয়া করছে, তখন আমি তোর বাপ দাদার গো সব কাম কইরা তোদেরও সামলাইছি। তখনকার দিন আর এখনকার দিন এক না আম্মা, এখন যুগ বদলাইছে। তাও ভাইবা খোঁজ খবর লই, দেখো পোলা যদি ভালো হয় তাইলে তো হইল। তুষার কিছু ভেবে বলল, আপু, আমি কি ফারাজ ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলে দেখব? না, এখন বলার দরকার নেই, আগে আমি ভেবে দেখি, এখন তুই যা। তুষার উঠে চলে যেতে যেতে কিচেনে উকি দিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু, এক গ্লাস লেবুর পানি বানাও। আলিয়া শেখ কিচেনে চা বানাচ্ছিলেন। ছেলের কথা শুনে বললেন, তুই যা, আমি আনতেছি। তুষারের রোদে সমস্যা আছে, বেশিক্ষণ রোদে থেকে আসলে মাথা ধরে। মায়ের কথায় রুমে চলে গেল। ঘড়ির কাঁটায় রাত প্রায় 9টার কাছাকাছি। ফারাজ খান বনভোজনের বিভিন্ন দায়িত্ব বহন করে ভীষণ ক্লান্ত। বনভোজন থেকে আরও পূর্বে আসলেও কলেজে বিভিন্ন কাজ ছিল বিধায় 9টা বেজে গেছে। যুবক বাইক থামিয়ে সদর দরজা দিয়ে ঘরে ঢুকছেন সবে।
আফজাল খান বসে বসে ছেলের আসার প্রহর গুনছিলেন। ছেলেকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে দাঁড়িয়ে সোজা বললেন, তোর বিয়ে ঠিক করেছি। ফারাজের চলন্ত পা হুট করেই থেমে যায়। এমনিতেই অনেক টায়ার্ড ফিল করছে, আর এসেই এই কথা শুনতে হলে মন মেজাজ কি ভালো থাকে? তাও বাবাকে ভদ্রতায় বলল, বিয়ে ঠিক করেছো মানে কি ড্যাড? বিয়ে ঠিক করেছি মানে কথা দিয়ে এসেছি। মেয়ে আমার তোর মার সব পছন্দ হয়েছে। ফারাজ রেগে গিয়ে বলল, তোমাদের তো যাকে দেখো তাকেই পছন্দ হয়, কোন মেয়েকে পছন্দ হয় না ওটা বলো। বিয়ে কি তোমাদের আমি করব না বলেছিলাম? ফারিন বেগমও যোগ দিলেন সাথে। রুমে শুয়েছিলেন। স্বামী ছেলের কথা শুনে বেরিয়ে আসলেন। এসেই বললেন, আমার জানামতে এবার যাকে পছন্দ করেছি তোরও পছন্দ হবে। মেয়েটা খুব মিষ্টি। আমাদের অয়ন আছে না, ওর বন্ধু। মায়ের কথা শেষ হওয়ার আগেই ফারাজ বলল, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নয় আম্মু, আমাকে প্রেশার দিও না প্লিজ। ফারাজ খানের ছোট ভাই ফারহাদ খান, বয়সে ফারাজের 4 বছরের ছোট হলেও আকাত করা। 23 বছর, আর ওদিকে ফারাজ খানের 27 বছর। শুধু বড় ভাইকে ভীষণ সম্মান করে বলে এখনো বউ বাড়িতে আনছে না। শুধুমাত্র ফারাজের বিয়ে করতে দেরি, তার বউ আনতে দেরি হবে না। বউ থেকেও না থাকার মতো রাত পার করছে। এর জ্বালা কতটা কষ্টদায়ক শুধু সে জানে। তার ভাই তো আর জানে না, তাই ভাইয়ের বিয়ের জন্য সেও এসে বলল, কিন্তু এবার তোমাকে বিয়ে করতেই হবে ভাইয়া। পরে তোমার আগে আমি বাবা হয়ে গেলে তুমি মানুষজনকে মুখ দেখাতে পারবে না। ফারাজ আশেপাশে তাকিয়ে কিছু খুলতে চায়। ফারহাদ তাও ভয় না পেয়ে বলল, এবার বিয়ে না করলে আমি বড় হয়ে যাব, আর তুমি ছোট। ফারাজ নিজের রাগ শান্ত করতে চেয়ে বলল, তো হয়ে যা না বড়, তোর মন চাইলে তোর বউকে নিয়ে আয়, আমি কি নিষেধ করেছি? তুমি বিয়ে না করে থাকা মানেই নিষেধ করা, মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়। আফজাল খান ফারহাদকে ইশারায় চুপ থাকতে বললেন, আমি এত কিছু জানতে চাই না, তোকে বিয়ে করতেই হবে, আর এটাই আমার শেষ কথা। ফারাজ খান রেগে মেগে শক্ত মেজাজে বলে থামল, তোমাদের যা খুশি তাই করো, আমাকে আর এসব বিষয়ে বিরক্ত করো না। বিয়ে করতে বলছো, করব, এবার খুশি? বলেই হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। আফজাল খান, ফারিন বেগম, ফারহাদ সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। ফারিন বেগম আবার স্বামীর উদ্দেশ্যে বললেন, কষ্টে ছেলেটাকে তো অনেক কষ্টে রাজি করিয়েছি, কার সাথে বিয়ে সেটাও জানতে চাইল না। পরে যদি কোনো সমস্যা হয়? তুমি এসব নিয়ে চিন্তা করো না ফারিন, আমি তৌসিফ শেখকে বোঝাবো। আর আমাদের ফারাজের তো কোনো দিক দিয়ে কম নেই, না করার মানেই হয় না। আপনি যা ভালো বোঝেন। ছেলেটা রাগের বশে হ্যাঁ বলেছে, কিন্তু আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে, পরে মত বদলাতে দেরি হবে না। আফজাল খান স্ত্রীর কথায় সায় জানালেন। ফারাজ রুমে এসে দরজা লাগিয়ে পরনের শার্ট খুলে ফেলল। বিয়ে বিয়ে শব্দটা যেন বিদ্যুতের ন্যায় ঘুরপাক খাচ্ছে যুবকের মস্তিষ্ক জুড়ে। ফারাজ তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিট সময় নিয়ে গোসল করে বেরিয়ে এসে সোফায় বসল। মাথার ভেজা চুলগুলো কপালে লেপটে টপ টপ পানি পড়ছে, সেদিকে কোনো খেয়ালই নেই। চুলের পানিগুলো মুছতেও কেন জানি বিরক্ত লাগছে। ট্রাউজার স্যান্ডো গেঞ্জি পরে কিছুক্ষণ কপালে হাত দিয়ে সোফাতেই শুয়ে থাকলো। সহসা চোখের সামনে বেয়াদব এক মেয়ের মুখখানা ভেসে উঠল। আজকাল এই বেয়াদব মেয়েটা তাকে ভীষণ জ্বালায়। পিচ্ছি একটা মেয়ে, তার সাথে রাগ জেদ দেখায়, ভাবা যায়? সে কিছু বোঝে না, ভাবে মেয়েটার মতলব সে ঠিকই বোঝে, কিন্তু পাত্তা দেয় না। তার সাথে কি এসব যায়? দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে তিতলি বাহিরে বেরিয়ে আসলো। খিদে পেয়েছে। পার্ক থেকে আসার পর গোসল করে ক্লান্ত শরীর নিয়ে 1 ঘন্টা ঘুমিয়েছিল। ড্রয়িং রুমে আসতেই ফারিদা বানু নাতিনকে দেখে ডাকলেন, এইদিকে আয়। তিতলি দাদুর কথা শুনে এগিয়ে গিয়ে বলল, কিছু বলবে দাদু? কইতাম তো বহুত কথা, বলো দাদু। ফারিদা বানু নাতনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোর উপর মনে হইতাছে বিয়ার রং লাগাইব ছেমরি। তিতলি অবুঝ ভঙ্গিতে না বুঝে বলল, কার বিয়ে দাদু? তোর ছাড়া আর কি?
তিতলি ভাবল তার দাদু মজা করছে, তাই বলল, ছেলে কেমন, ঘুষখোর নাকি নাকি মেয়েখোর? আরে ঘুষখোর মেয়েখোর থেক্কা কি নাতিন বিয়া মনে। সপ্তদশী উজ্জ্বল মুখে বলল, তাহলে কেমন ছেলে থেকে দেবা দাদু? গম্ভীর রাগি দেখে তাদের দেখাও দেবো না। আমার নাতিন জামাইরে হয়তো ওইব আমার নাতিনের মতো, যাতে মোর লগে বসে দুইখান গল্প করে। তিতলি মনে মনে ভাবে তার গম্ভীর ফারাজ তো মোটেও তার মতো না। সে তো চটপটে, চঞ্চল, বাচাল, এলোমেলো, উস্কো খুস্কো এবং বৈরাগী স্বভাবের। তাহলে কি? আর ভাবতে পারছে না মেয়েটা। আঁখি যুগল পিটপিট করে কিছু বলতে নিচ্ছিল, তখনই আলেয়া শেখ তিতলির জন্য খাবার বেড়ে ডেকে বললেন, খেতে আয় তিতলি। তিতলি কথা না বাড়িয়ে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে বলল, আপু ভাইয়া কই আম্মু? বাজারে গেছে কার সাথে দেখা করতে। তিতলি জেদ ধরে বলল, তাহলে আমি আব্বু ভাইয়া আসলে তখন খাবো। বেশি কথা না বলে চুপচাপ খা, তাদের আসতে দেরি হবে বলেছে। তিতলি বাধ্য মেয়ের মতো চুপচাপ খেয়ে রুমে চলে গেল। মনটা ভীষণ খারাপ। মনে মনে চিকন সুরে গান গায়, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, টুনটুনিদের বাপ আমারে বোঝে না। সকালে ঘুম থেকে উঠেও তিতলি আরও 1 ঘন্টা ধরে কোলবালিশ জড়িয়ে বিছানার এপাশ থেকে ওপাশে গড়াগড়ি খাচ্ছে। একটা সুন্দর স্বপ্ন দেখেছে, এতটাই সুন্দর, রোমান্টিক, যে চাইলেও এই স্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারছে না। দেখছে সে ফারাজের গায়ের উপরে 2 পা পেঁচিয়ে আরামে ঘুমাচ্ছে। ফারাজ বিরক্ত হয়ে বলল, এসব কেমন ঘুম, পা নামাও বলছি। তিতলি কোলবালিশ আরও জড়িয়ে ফিসফিসিয়ে বলে, নামাবো না, টোনাটুনিদের বাপের উপরে ঘুমাবো। হ্যাঁ, একটু একটু আদর করুন না। নিজের কথা যেন নিজেই শুনতে পেল মেয়েটা। চোখ বন্ধের মধ্যেই লজ্জায় মেয়েটা লাল নীল গোলাপি হয়ে উঠেছে। ধরফর করে চোখ খুলল। কোলবালিশ এখনো বুকে জড়ানো। ঘুম ঘুম চোখে সহসা বিড়বিড় করে বলে, আল্লাহ, ওই ভাল্লুকটা মনে হয় আমাকে পাবনা পাঠায় দেবে বলে একটু লজ্জায় পাওয়ার ভান ধরে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সে কি লজ্জা! যদিও সে অনেক সময় ফারাজকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমায়, যার ফলস্বরূপ স্বপ্নে ফারাজকেও দেখে, কিন্তু আজ একটু বেশি বেশি দেখল না। পরক্ষণেই সপ্তদশীর মন খারাপ হয়। রাতে ঘুমানোর আগে নাক টানতে টানতে বালিশ ভিজিয়ে ফেলেছে। পাষাণ লোকটার মন পাওয়ার জন্য এত চেষ্টা করলো, তাও মন পাইল না। ইস, যদি স্বপ্নটা সত্যি হতো কতই না ভালো হতো। আসলেই ভালুকটা তাকে একটুও বোঝে না। সে চায় লোকটা তাকে একটু বুঝুক, আদর করে রোমান্টিক কথা বলুক। তিতলি ভাবনার মাঝেই দরজা ধাক্কা দিয়ে আলিয়া শেখ গড়া ছেড়ে ডাক দিলেন, এই তিতলি, এখনো ঘুম থেকে উঠিসনি? মায়ের ডাকে তিতলির ভাবনার রেশ কেটে গেল। তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে দরজা খুলে দিয়ে বলল, উঠে গেছি আম্মু। আলিয়া শেখ কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে বললেন, এত দেরি করে কেউ ঘুম থেকে ওঠে? আরও একবার ডেকে গেছি। আমি শুনি নাই আম্মু। আলিয়া শেখ কিছু না বলে মেয়ের রুমে ঢুকে বিছানা গুছিয়ে দিলেন। মেয়েটা তার বিছানা গুছানো থেকে উল্টো অগোছালো করার জন্যই ভীষণ পণ্ডিত। বিছানা গুছানো শেষে বললেন, নাস্তা করবি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আসতেছি আসতেছি। মা চলে যেতেই তিতলি দেওয়াল ঘড়ির দিকে তাকালো। আসলেই ঘড়ির কাঁটা 10টার কাছাকাছি। দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আজকে শুক্রবার। স্কুল, কলেজ, অফিস, আদালত, যত সরকারি প্রতিষ্ঠান আছে সব বন্ধ। তৌসিফ শেখ বাসায় আছেন। সোফায় বসে বসে বেশ দুশ্চিন্তায় ভুগছেন। রাতেও আফজাল খানের সাথে কথা বলে এসেছেন, সঠিক কথা জানাতে পারেননি। মন মানছে না ভদ্রলোকের। তার মেয়েটা এখনও তার চোখে বাচ্চা, একটু বেশি চঞ্চল, লাফালাফি করার স্বভাব। তিনি চান মেয়েটা আরেকটু বড় হোক, সব কিছু বুঝুক, লেখাপড়া করুক, তারপরে বিয়ে দেবেন। আলিয়া শেখ নিচে নেমে স্বামীকে এক মনে কিছু ভাবতে দেখে বললেন, তিতলির বিয়ের ব্যাপারে কিছু ভেবেছেন? স্ত্রীর কথা শুনে তৌসিফ শেখ ভাবনা থেকে বেরিয়ে এসে বললেন, অনেক ভেবেছি আলিয়া। আমি আফজাল খানকে কি বলবো বুঝতে পারছি না। আফজাল খান শুধু ফোন করছেন।
আলেয়া শেখ স্বামীকে বললেন, ওনাদের বাড়িতে আসতে বলেন, আমরা একসাথে নিজেদের মধ্যে কথা বলে দেখি। ওনাদের নাকি কোনো আপত্তি নেই। তিতলিকে আগে দেখেছে, ছেলেকে অনেক কষ্টে এবার বিয়ে করাতে রাজি করেছেন। এবার যদি রাজি করাতে পেরেও বিয়ে করাতে না পারেন, তাহলে আর পারবেন কি না। আলেয়া শেখ স্বামীর কথা শেষ হওয়ার পূর্বেই সন্দেহের গলায় বললেন, আমার মনে হয় ছেলের মাঝে কোনো সমস্যা আছে, না হলে বিয়ে করতে চাইছে না কেন? আহ, চুপ করো তো। ফারাজ ছেলে দেখতে শুনতে ভালো, টিচার, ওর মাঝে কোনো সমস্যা নেই। আমি অনেক সময় কথা বলেছি তিতলিকে কলেজে দিতে গিয়ে। সব তো আপনি বলেন। যদি আমাদের তিতলির জন্য উপযুক্ত ছেলে হয় তাহলে হ্যাঁ বলে দিন। তৌসিফ শেখ সোজা বললেন, আমার মেয়েকে আমি বিয়ে দিলেও 2 বছর নিজের বাড়িতে রাখবো। এটা বললে রাজি হলে হবে, না হলে নেই। আগে মেয়ে আর একটু বড় হোক, তারপরে না হয় সে বাড়ি দিব। আলিয়া শেখ উঠে চলে যেতে যেতে বিড়বিড় করে বললেন, মেয়ের বিয়ের কথা শুনলেই দরদ উতলায় পড়ে। নিজে যুবককালে আমারে না পাইলে পাগল হয়ে যেত, এখন মেয়ের বেলায় সাধু সাজে। তৌসিফ শেখ আনমনে হেসে দিলেন। স্ত্রীকে অনেক ভালোবাসেন। যুবককালে আসলে তিনিও স্ত্রী ছাড়া কিছু বুঝতেন না। স্ত্রী আর মেয়ের মধ্যে তিনি অনেকটা মিল খুঁজে পান। চঞ্চল, জেদি আর একটু রাগী, ভালোবাসত পাগলের মতো। তখন তিতলিও নেমে এলো, এসে চুপচাপ নাস্তা করতে করতে চেয়ার টেনে বসে গেল। একটা একটা ব্রেড আলগোছে নিয়ে সেটাতে কাঁটা চামচ দিয়ে ধীরে সুস্থে খাচ্ছে। সে ভেবেচিন্তে নিয়েছে নিজেকে ফারাজের মতন করার টিপস শুরু করবে। ফারাজের মনের মতো একেবারে ভীষণ ভদ্র, গম্ভীর, রাগী, ধীরে সুস্থে কাজ করা, অনেক সুন্দর করে কথা বলার টিপস শিখতে হবে। সামনে থেকে কলেজে গেলে এইসব টিপস শুরু করবে। তার এই পরিবর্তন দেখে নিশ্চয়ই ওই লোক তার প্রেমে পড়বে। সহসা তৌসিফ শেখ মেয়ের হাতে ছিলে যাওয়া দাগ দেখে চিন্তার সুরে বললেন, হাতে কিসের দাগ আম্মু? তিতলির খাওয়া থেমে গেল। মনে পড়ল গাছ থেকে দ্রুত নামার সময় কিভাবে যেন ছিলে গেছে। এইটা বাবাকে বললে বাবা তাকে অনেক বকবে, তাই বলল, বিড়ালের নখ লেগেছে আম্মু। তৌসিফ শেখ মেয়ের কথা বিশ্বাস করলেন না। বিড়ালের নখের দাগ কিছুতেই এমন হয় না। তাও বললেন, বিড়ালের আঁচড় লাগলে তো ইঞ্জেকশন নিতে হবে আম্মু। তিতলি ভয়ে খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। খাওয়া শেষ। ইঞ্জেকশনকে সে ভীষণ ভয় পায়। বাবাকে তো বলেছে বিড়ালের নখ লেগেছে, এখন কি বলবে? এবার কি মুরগির আঁচড় লেগেছে বলবে? না, ওটাও বিশ্বাস করবে না, কারণ কোনো মুরগি নেই। এবার বেশ ভেবেচিন্তে বলল, ভুল বলছি, বিড়ালের না, খরগোশের নখ আব্বু। তৌসিফ শেখ আর কিছু বললেন না, মেয়ের মতিগতি বোঝা দেয়। তখনই আবার ফোন বেজে উঠল ওনার। স্ক্রিনে তাকিয়ে মেয়ের বাণী একবার চাইলেন। তিতলি বাবাকে ফোন ধরতে না দেখে বলল, কে ফোন দিয়েছে আব্বু? ধরছো না কেন? ধরতেছি, তুমি রুমে যাও আম্মু। তিতলি বাবার কথা মেনে নিয়ে রুমে চলে গেল। খান বাড়ির ভেতরের পরিস্থিতি গুমোট এবং গম্ভীর। আফজাল খান সোফায় বসে, পাশে অয়ন বসে আছে। অয়নকে কিছু বলবেন আফজাল খান অনেকক্ষণ পর বললেন, তোর বন্ধু তুষারের বোনের জন্য আমাদের ফারাজের কথা বলছিলাম। অয়ন অনেক আগ্রহ নিয়ে চাচার কথা শোনার জন্য বসেছিল। এমন কথা শুনবে ওটা কিছুতেই কল্পনা করেনি। সহসা বুকের ভেতরে কেউ যেন আগুন লাগিয়ে দিল। কথা বলার ভাষা খুঁজে পেল না ছেলেটা। তাও মুখ অন্ধকার করে ছোট করে উত্তর দিল, ওহ, কি ও, তুইও তাদের বলে রাজি করা? এতদিন তো ফারাজ ভাইয়ের বিয়ে কখন হবে বলে নাচছিলি, এখন ফারাজ বিয়ের জন্য রাজি হয়েছে। অয়ন ঠিকই ফারাজ ভাই বিয়ে করুক, সেটা খুব করে চায়, কিন্তু তিতলিকে বিয়ে করুক এমনটা তো চায় না। কেন এত খারাপ লাগছে? নিজের মনকে শান্ত করে বলল, তাহলে তো ভালো কথা চাচ্ছু, তিতলি খুব ভালো মেয়ে, আঙ্কেলের সাথে কথা বলছেন? ফারাজ খান কোথাও যাওয়ার জন্য শার্টের হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করতে করতে নিচে নামছিলেন। তিতলির নামটা শ্রবণেন্দ্র দিয়ে পৌঁছাতেই যুবকের মস্তিষ্কে জোরে বারবার প্রতিধ্বনিত হলো যেন। সহসা চোখের সামনে নিজের চেনা জানা বেয়াদব এক মুখ ভেসে উঠল। যুবক নিজের অনুভূতি নিয়ে বিরক্ত। অনুভূতিরাও যেন আজ নিজের সাথে বেইমানি করে।
ওই বেয়াদব মেয়ে তাকে এতটাই তীব্রভাবে নিচের দিকে টানছে যে অজান্তেই মেয়েটার কথা ভাবে, যেটা সে চাচ্ছে না, একদমই চাচ্ছে না। মেয়েটা তার কথা না শুনলে, ডাকলে না ডাকলে আসে, তার দিকে চোখ তোলে না। তার দিকে চোখ তুলে না তাকালে তার ভীষণ রাগ হয়। তখন ইচ্ছে করে দুইটা চড় দিয়ে মনটা শান্ত করতে। মেয়েটা তাকে জ্বালায়, খুব জ্বালায়। তারও ইচ্ছে করে মেয়েটাকে অনেক জ্বালাতে, বকা দিতে, আরও অনেক কিছু, কিন্তু নিজের মন বাধা দেয়। অয়ন ফারাজকে আসতে দেখে মন খারাপের মাঝেও খুশি মনে বলল, ফারাজ ভাই, আপনি নাকি বিয়ে করবেন? অয়নের কথা শুনে ফারাজের ইচ্ছে হলো অয়নকে ইচ্ছে মতো পেটাতে। শক্ত মেজাজে বলল, শুনেছিস যেহেতু, তাহলে আবার বলছিস কেন? তোর মন চাইলে তুইও করে ফেল। অয়ন বলেছে ফারাজ ভাই আসলে সত্যিই বিয়ে করবে কিনা তা জানতে, আর ফারাজ ভাই উল্টো তাকেও বিয়ে করতে বলছে। ফারাজ ভাই কি জানে পাত্রী তিতলি, নাকি জানে না? অয়ন ভাবুক হয়ে বলল, তিতলিকে নাকি আপনি পছন্দ করেছেন ফারাজ ভাই, কথাটা কি সত্যি? ফারাজ কয়েক মিনিট ভ্রু কুঁচকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কথাটা। সে কোন তিতলিকে পছন্দ করেছে, আর কখন বলেছে এসব? কোনোভাবেই কি ওই বেয়াদব মেয়েটার কথা বলছে? তবে সে যেই হবেই হোক, তার বাবা মা যেহেতু সবাইকে হেসে হেসে বলে বেড়াচ্ছে সে পছন্দ করেছে, তাই যুবক কপাল কুঁচকে রেখে বলল, বলে যুবক আর এক মুহূর্তও না দাঁড়িয়ে হনহনিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। অয়ন অবাক হলো বই কি, ফারাজ ভাই তো কখনো কোনো মেয়ের দিকে ভালো করে তাকানি না, আর সেখানে তিতলিকে পছন্দ করেছে। অয়নের বিশ্বাস হলো না, তাও বিশ্বাস করতে হলো, কারণ ফারাজ ভাই বলেছে মানে সেটাই ঠিক। আফজাল খান বেশ ভালোই বুঝলেন ছেলের আগের মাথায় বলেছে, কারণ মেয়েকে সেটাই তো ছেলেকে এখনো বলতে পারেননি। তবে আজ আসুক, খোলামেলাভাবে কথা বলবেন ছেলের সাথে। তার আগে ছেলের মেজাজ ভালো হোক। এখন ছেলে হ্যাঁ বলেছে, কিন্তু হ্যাঁ তো হ্যাঁই, এই হ্যাঁকেই তাদের কাজে লাগাতে হবে। ফারিন বেগম ট্রেতে নাস্তা এনে সেন্টার টেবিলে রেখে অয়নকে বলল, চা নাস্তা নিয়ে অয়ন, কখনো তো আসছো না। অয়নের মনটা খারাপ, তাও জোর করে ঠোঁটের কোণে হাসি এনে বলল, আসলাম তো চাচিমণি। ফারিন বেগম তাও থামলেন না, দীর্ঘশ্বাস ফেলে মনমরা করে আবারও বললেন, তোর বন্ধু তুষারের বোন আছে না, ওকে ফারাজের জন্য চাইছি। আমাদের ফারাজের কি কম আছে কোনো দিক দিয়ে? তুই একটু তুষারকে বুঝিয়ে বলিস, যদি ভেবে দেখতো। অয়ন ভাঙা গলায় আশ্বাস দিয়ে বলল, আমি বলবো চাচিমণি। এর মাঝেই সহসা আফজাল খানের ফোন বেজে উঠল। স্বামীর ফোন বেজে উঠতেই ফারিন বেগম ব্যস্ত হয়ে বললেন, কে ফোন করেছে, একটু তাড়াতাড়ি দেখেন তো। আফজাল খান পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকালেন। ভাই আমরুল খানের নামটা ভেসে উঠেছে। অয়নও কৌতূহলী চোখে চেয়ে আছে। ছেলেটার প্রথম ভালো লাগা শুরু হয়েছিল চঞ্চল তিতলিকে ঘিরে, কিন্তু মুখ ফুটে বলার সাহস কোনো দিন হয়নি। সে চায় তুষারের সাথে ওর বন্ধুত্বটা সব সময় অটুট থাকুক। আর তিতলি, ওকে দেখে তো মনেই হয় না যে তাকে অন্য নজরে দেখে। সব সময় দেখা হলেই ভাইয়া, ও ভাইয়া বলে কান পচিয়ে ফেলে। সেখানে ওসব বলার মুখও হয়নি অয়নের। আফজাল খান ফোন রিসিভ করে কানে ধরে বললেন, হ্যালো। আমরুল খান অপর পাশ থেকে চিন্তিত গলায় বললেন, অয়ন কি আপনাদের বাড়িতে গেছে ভাই? আফজাল খান অয়নের দিকে তাকিয়ে থেকেই বললেন, আসছে তো, আমার সামনেই বসে আছে। আয়েশাকে আনতে যাওয়ার কথা ছিল, ওখানে গিয়ে বসে আছে। একটু পাঠিয়ে দেন, ওর মোবাইলে কল ঢুকছে না কেন বলেন তো। আফজাল খান ভ্রু কুচকে অয়নকে বললেন, কিরে, তোর মোবাইলে কি হয়েছে? তোর বাপে ফোন দিচ্ছে, মোবাইল কই রাখিস? অয়ন পকেট থেকে মোবাইল বের করে দেখে আসলেই বাবা অনেকগুলো ফোন করেছে, কিন্তু মোবাইল সাইলেন্ট থাকায় আওয়াজ হয়নি। তাই বলল, আসলে চাচ্চু, ফোন তো সাইলেন্ট করা, তাই শুনি নাই। আমি তাহলে যাই। ফারিন বেগম বললেন, নাস্তা তো ধরেই দেখিসনি। অন্য একদিন আসবো চাচিমণি, বলে অয়ন চলে গেল। অয়ন চলে যেতেই ফারিন বেগম স্বামীকে বললেন, আমি ভাবছিলাম তৌসিফ শেখ ফোন দিয়েছেন। ছেলেটার মদ ঘুরে যাওয়ার আগেই আমাদের সব কথা পাকা করতে হবে। আপনি আরেকবার ফোন করে দেখেন না। কয়েকবার ফোন করব,
ফারিন। সকাল থেকে 10 বার দেওয়া হয়ে গেছে ফোন। এতবার ফোন দেওয়া কেমন যেন একটা দেখাচ্ছে। বিয়ে না দিলে নেই, আমরা অন্য মেয়ে দেখি। আর আমাদের ঝিলিকের কথাও তো ভেবে দেখা যায়। আরেকবার কথা বলে দেখেন না, এবার না বললে তাহলে আমরা ঝিলিকের কথা ভেবে দেখব। আফজাল খান শেষ পর্যন্ত স্ত্রীর কথায় সায় জানালেন। ঘড়ির কাঁটায় রাত 7টা বাজে। তৌসিফ শেখ আর তুষার সহ আফজাল খানের সাথে সরাসরি কথা বলে এসেছেন। ড্রয়িং রুমের আলেয়া শেখ শাশুড়ির সাথে বসে গরম গরম চা খাচ্ছেন আর কথা বলছেন। স্বামীকে আসতে দেখেই উঠে দাঁড়িয়ে বললেন, তুষার কই? তুষার বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, ফিরতে রাত হবে বলেছে। আলেয়া শেখ স্বামীর কথা শুনে বললেন, ওনাদের হ্যাঁ বলে দিয়েছেন নাকি এখনও দুশ্চিন্তায় ভুগছেন? অনেক খোঁজ খবর নিয়েছি আলেয়া, ছেলে ভালো, পরিবারও ভালো, না করার মানেই দেখলাম না। ফারিদা বানু হেসে বললেন, আলহামদুলিল্লাহ, ভালো করছিস বাপ। পোলার করে আমাকে বাড়িতে আই মাইয়ারে দেখা যাইতি কস নাই। বলেছি আম্মা, তারা তিতলিকে আগে দেখেছে, এখন শুধু 3 দিনের ভেতরে বিয়েটা হয়ে যাক এটাই চাইতেছে। আর আমাদের তিতলি রাজি আছে কিনা সেটাও তো দেখতে হবে। ফারিদা বানু ছেলেকে বললেন, তিতলি রাজি থাকেন আর না থাকেন দি কি আইব, আমরা রাজি থাকলেই হইব। তৌসিফ শেখ ভেবেচিন্তে কিছুক্ষণ পর বললেন, আমার একটা মেয়ে, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দেবো আম্মা, কিন্তু তিতলিরও তো মতামতের দরকার আছে। আলেয়া শেখ স্বামীর কথায় বড় গলায় বললেন, তিতলির মতামতের দরকার নেই, তিতলিকে আমি বোঝাবো, আপনাকে চিন্তা করতে হবে না ওই বিষয়ে। তৌসিফ শেখ স্ত্রীর কথার উত্তর না দিয়ে রুমে চলে গেলেন। রুমে বসে নিজের পার্সোনাল ডায়েরিতে আঁকা আঁকি করছেন তিতলি। এক পেজে 2টো ছেলে মেয়ে এঁকেছে। মেয়েটাকে শাড়ি পরিয়েছে, ছেলেটাকে পাঞ্জাবি। উপরে সুন্দরভাবে লিখেছে জামাই বউ। ছেলেটার মাথার উপরে লিখেছে ফারাজ আর মেয়েটার মাথার উপরে লিখেছে তিতলি। তারপর মোবাইলে কয়েকটা পিক তুলে নিধিকে পাঠিয়ে বলল, আমাদের অনেক মানিয়েছে তাই না বল। লিখে সেন্ড করে দিল। অনেকক্ষণ তাকিয়ে রইল তার বানানো গম্ভীর ফারাজের পানে। পরীক্ষাসহ বনভোজনের পর থেকে কলেজ 1 সপ্তাহের জন্য বন্ধ। আজকে কয়দিন তার ভালোটাকে দেখে না। তখন কলেজ খুলবে, যখন কলেজ খুলবে আর সে গম্ভীর হওয়ার ভান করে ফারাজের সামনে নিজেকে উপস্থিত করবে, ভ্রু কুঁচকে রাখবে, কপাল কুঁচকে রাখবে, এইসব চিন্তায় মেয়েটার রীতিমতো চিন্তাভাবনা শেষ নেই। সহসা তিতলির ফোন বেজে উঠল। মেয়েটা নিজের ভাবনা থেকে বেরিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে শিয়াম ফোন করেছে। তিতলি এখন কারও ফোন ধরবে না, তাই রেখে দিল। আবারও বেজে উঠল। এবার তিতলি বিরক্ত হয়ে রিসিভ করলো। সে কিছু বলার আগেই শিয়াম বলল, এতবার ফোন দিচ্ছি ধরিস না কেন? তোর জন্য একটা সুখবর আছে রে, পাঙ্গাস মাছ। তিতলি রেগে গিয়ে বলল, পাঙ্গাস মাছ কাকে বলিস শিয়ামের বাচ্চা? তোর সব চুল ছিঁড়ে আমি যদি তোকে টাক না বানাই তাহলে আমি সত্যি মেনে নেব আমি পাঙ্গাস মাছ, দেখে নিস। আরে থাম, এত রেগে যাইস না, পরে কাঁদবি, সুখবরটা তো আগে শোন। তিতলি সিরিয়াস হওয়ার ভান করে বলল, কী সুখবর? ওপাশ থেকে শিয়াম বেশ সময় নিয়ে এক নাগারে বলল, ফারাজ স্যারের নাকি বিয়ে ঠিক হয়েছে। তোর কি হবে রে এখন? আগেই বলেছিলাম স্যারের পেছনে হাঁটা বাদ দে, এখন কি পাইলি? স্যার তো বিয়েই করে ফেলতেছে। তিতলি বিশ্বাস করে না শিয়ামের এই কথা। তার ফারাজ শুধু তার, আর কারও না। তাও সপ্তদশীর মনটায় কু ডাকছে। সে বিশ্বাস না করে বলল, মিথ্যা কথা কেন বলিস? শিয়াম এবার গম্ভীর হয়ে বলল, একটাও মিথ্যে বলছি না, বিশ্বাস কর। আজ ফারাজ স্যারের ভাই ফারাদ আছে না, ফারাদ স্যারের বাপেরেও দেখেছি দোকানে বাপ ছেলে স্যারের বিয়ে নিয়ে কথা বলছে। মেয়েরা রাজি হয়েছে, এসবও বলছে বিয়ের কথা নাকি পাকা হয়ে গেছে। শিয়ামের কথা শুনে তিতলির বিশ্বাস হবে হবে করেও হলো না। সে ফারাজের মুখে শোনা ছাড়া বিশ্বাস করবে না এই কথা, একদম বিশ্বাস করবে না। মেয়েটা ফোপানোর জন্য কথা বলতে পারছে না, বিশ্বাস করবে না তাও আঁখি যুগল বারবার ভিজে উঠছে। নাক টানতে টানতে ফোন কেটে দিল। তুষার অয়নের সাথে বাজারের দোকানে পেছনে বসে আড্ডা দিচ্ছে। অয়ন সিগারেট টানছে। তুষার অনেকক্ষণ অয়নের হাবভাব খেয়াল করছে। এবার সন্দেহের গলায় বলল, কী রে শালা, আজ এত সিগারেট কেন টানছিস? অয়ন
সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিয়ে তুষারের দিকে তাকালো। আজ চাচার থেকেও আবার শুনেছে বিয়ে নাকি পাকাপোক্ত হয়েছে। সে খুশি এই বিয়েতে। তার ফারাজ ভাই বিয়ে করবে, আর সেটা যদি তিতলি হয় তাহলে সেটাই বেস্ট। শুধু ফারাজ ভাই বিয়েটা করলেই হলো। অয়ন নিজের অযাচিত ভাবনা একপাশে রেখে বলল, এমনি খেতে ইচ্ছে করলো, তোর মন চাইলে তুইও খা। তুষার কখনো সিগারেট খায় না, তবে আজ প্রাণের বন্ধুকে খেতে দেখে কৌতূহল হলো। বলল, একটা দে খেয়ে দেখি। অয়ন সিগারেটের প্যাকেট থেকে একটা নিয়ে আগুন ধরিয়ে তুষারকে দিল। তুষার 2 টান দিতেই কেসে উঠল, চেঁচিয়ে বলল, এসব ছাই পোড়া মুরব্বী মানুষ খায় কিভাবে? সেদিন মতিন চাচারে দেখি দোকানে বসে সিগারেট খাচ্ছে। আমি বললাম, এই বয়সে সিগারেট খান কেন চাচা? ব্যাটা হেসে বলল, সিগারেট খেলে নাকি মন মেজাজ ভালো থাকে, সবসময় খায় না। তোর চাচির লগে ঝগড়া হলে তখন খায়। শুনে আমি তো কয়েক সেকেন্ড হা করেছিলাম। বুড়া বয়সে ব্যাটা চাচির লগে ঝগড়া করে? তুষার কথা ঘুরিয়ে আবার ফারাজের প্রসঙ্গ টেনে বলল, ফারাজ ভাইয়ের সাথে তিতলির বিয়ের কথা চলছে, শুনিসনি? অয়ন ছোট করে বলল, তুই খুশি না? অয়ন হেসে বলল, খুশি হব না কেন, শুনে আমি খুব খুশি হয়েছিলাম। তুষার সহসা কপাল কুঁচকে বলল, আচ্ছা, ফারাজ ভাই কি বিয়েতে রাজি? মানে তিতলিকে কি পছন্দ করে এমন টাইপ কিছু? অয়নের মনে পড়ল ফারাজ ভাই তাকে নিজের মুখে বলেছে, তার মানে সত্যিই পছন্দ করে। তাই বলল, ফারাজ ভাই নিজেই তিতলিকে পছন্দ করেছে। তুষার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর ফুফাতো বোন আছে না একটা, ঝিলিক নাকি মিলিক, তার কি খবর রে? ভালো। হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি কেন? তুষারের মুখে বিন্দু মাত্র পরিবর্তন দেখা গেল না, বরং মুখটা আরও গম্ভীর করে বলল, এমনি। আচ্ছা, বাড়ি চলে যা, আজ কাল দেখা হবে। আপু বলেছে তাড়াতাড়ি বাসায় যেতে। আচ্ছা। তুষার অয়নকে বিদায় দিয়ে বাড়ির পথে চলে গেল। ডিনার করে এসে তিতলি রুমে এপাশ ওপাশ পায়চারি শুরু করলো। সত্যিই কি ভাল্লুকটা তাকে রেখে বিয়ে করে নিচ্ছে? কি হবে এখন? কি করবে সে? না, কোনো বুদ্ধিই মাথায় আসছে না। মেয়েটা হতাশ ভঙ্গিতে 2 হাত মেলে শুয়ে পড়ল বিছানায়। বালিশে মুখ গুজে কিছুক্ষণ কাঁদল। বাড়ির সবাইকে কেমন রহস্যময় লাগছে। আড়ালে আবডালে ফিসফিস করছে, তাকে দেখলেই চুপ হয়ে যায়। না, এ জীবনে এত অশান্তি আর নেওয়া যায় না। ঘুমও আসছে না। অভিমানী মেয়েটা ফারাজের কণ্ঠে একবার শুনতে চায়, না হলে আজ রাতে ঘুম হবে না। সিয়ামের কথাগুলো যাচাই করতে হলেও ওই লোকের সাথে কথা বলার দরকার আছে। তিতলি আর দেরি না করে ফোন হাতে নিল। মেসেঞ্জারে ঢুকে সব ইগনোর ভুলে ফারাজকে সরাসরি রিয়েল আইডির মেসেজ দিল, আপনি নাকি বিয়ে করে নেবে স্যার। মেসেজটা দিয়ে ভাবলো হয়তো কোনো রিপ্লাই আসবে না, তাই পাশে রেখে চোখের পানি নাকের পানি এক করলো। ফারাজ খান রাতের খাবার খেয়ে সবে রুমে এসেছেন। পরনের টি শার্টটা খুলে উন্মুক্ত শরীর নিয়ে বিছানায় বসেছেন। ইতিমধ্যে জেনেছেন পাত্রী স্বয়ং তার চেনা জানা বেয়াদব মেয়েটা। প্রথমে না না বলে দিবে ভেবেও পরে কিছু একটা ভেবে চুপচাপ শুনে এসেছেন। কিন্তু মোবাইল হাতে নিতেই এমন মেসেজ দেখে যুবক কপাল কুঁচকে ভাবল, তবে ওই কি ওই মেসেজ? তবে ওই কি ওই মেয়ে জানে না? না জানলে না জানুক, যুবক নিজ অজান্তেই তার বাদামি ঠোঁট দুটো কেমন আনমনে বিড়বিড় করে বলল, আপনার এই অধৈর্যহীন বেয়াদবি কমানোর জন্য হলেও আপনাকে বিয়ে করার প্রয়োজন আছে, বেয়াদব মেয়ে। অতপর ভাবলেন এখন চালাতে পারলে খারাপ না, তাই লিখে যুবক মোবাইলটা রেখে দিলেন। তিতলি এখনও মেসেঞ্জারে ফারাজের আইডিতে ঢুকে আছে। মেয়েটার ভাবনা এই যে কিছু একটু জানাক, সে সত্যিটা জানতে চায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে পরপরই টুংটাং মেসেজের আওয়াজ আসলো। ফারাজের সরলতম জবাবে তিতলি বাকরুদ্ধ হয়ে গেল। চোখজোড়া লাল হয়ে পিটপিট করছে তার। কাপা হাতে লিখল, কাকে বিয়ে করবেন? সিন হলো, তবে উত্তর আসলো না। আবার লিখল, বলছেন না কেন? তিতলির নাক ফুলে উঠেছে, চোখের কোণ ভিজে, গাল বেয়ে পানি পড়ছে। এবার আর বিশ্বাস না করে উপায় নেই। তার এত আশা ভালোবাসা সব বিফলে গেল। কান্নায় চোখে দেখে না এমনভাবে লিখল, আপনি। সম্পূর্ণ বাক্য লিখতে পারল না। কাঁদতে কাঁদতে মোবাইল ছুঁড়ে মারল।
সে এই বিয়ে হতে দেবে না। বিয়ের দিন ওই বাড়ি গিয়ে ভেঙে দিয়ে আসবে, একদম হতে দেবে না। তারপর দেখবে ওই লোক কিভাবে বিয়ে করে।